মুক্তিযোদ্ধাদের অবমাননার প্রতিবাদে জাবি ছাত্রলীগের বিক্ষোভ কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টিকারী ও মুক্তিযোদ্ধাদের অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। ১৫ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে ছাত্রলীগের নেতাকর্মী তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি স্লোগান দিতে থাকেন। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল বলেন, আমরা কোটা আন্দোলনের বিপক্ষে না। যদি কেউ কোটা আন্দোলনের নামে অরাজকতা করতে চায়, আমরা ছাত্রলীগ তা কঠোর হস্তে প্রতিহত করব। এর আগে রোববার ১৪ জুলাই রাতে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। রাত ৯টার দিকে বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার ইত্যাদি স্লোগান দিতে থাকেন। পরে বিভিন্ন হল থেকে রাত 11:30টার দিকে ক্যাম্পাসের বটতলায় জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। তখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে দুজন আন্দোলনকারীকে অবরুদ্ধ করার অভিযোগ ওঠে। এ সময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে নিয়ে বৈঠকে বসেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রাধ্যক্ষ নাজমুল হাসান তালুকদার। তখনও শিক্ষার্থীরা বিভিন্ন হলের সামনে ও ক্যাম্পাসে বিক্ষোভ করেছিলেন। পরে রাত ১:৩০টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করতে থাকেন আন্দোলনকারীরা। মিছিলটি রাত ২:২টার দিকে রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে এলে ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেন এবং মুখোমুখি অবস্থান নেন। এ সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুক্তিযোদ্ধা রশিদের বসতবাড়ি অধিগ্রহণ না করার আহ্বান। দুটো কিডনি ড্যামেজ হওয়া মুক্তিযোদ্ধা কমান্ডার এম.এ. রশিদ এর শেষ সম্বল বসতবাড়ি অধিগ্রহণ না করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে বীর মুক্তিযোদ্ধারা। শনিবার বেলা ১১টায় ঢাকার শাহজাহানপুরে মানববন্ধন ও সমাবেশ আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা মহানগরী। এতে নগরীর সদ্য সাবেক সহকারী কমান্ডার মো. আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মহানগরীর সাবেক কমান্ডার মো. গোলাম হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার শফিকুর রহমান, শহীদ ক্যান্টনমেন্ট থানা কমান্ডার আবুল হাশেম, যুদ্ধকালীন কমান্ডার এম.এ. রশিদ এর সহধর্মিণী পারভীন রশিদ, শফিকুল ইসলাম গোলাপ, নাদিম উদ্দিন গেরিলা, মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রশিদ মণ্ডল প্রমুখ নেতৃবৃন্দ বলেন, পাতাল মেট্রোরেল যাবে বিমানবন্দর থেকে মৌচাক, মালিবাগ, রাজারবাগ, শহীদবাগ হয়ে কমলাপুর। কোনো প্রভাবশালী মহল থেকে সুবিধা নিয়ে তাদের সম্পত্তি রক্ষার জন্য লাইন থেকে ১,০০০ ফুট দূরে শাহজাহানপুর বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এম.এ. রশিদ শেষ সম্বল বসতবাড়ি অধিগ্রহণ করার ষড়যন্ত্র লিপ্ত। এম.এ. রশিদ বঙ্গবন্ধুর নিকট অস্ত্র সমর্পণ করেছেন। জীবনযুদ্ধে পরাজিত রশিদের দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, ডায়ালাসিসে চলছে ওনার স্ত্রী, 2 ছেলে 1 মেয়ে নিয়ে সংসার। ইতপূর্বে ও রশিদের অনেক সম্পত্তি অধিগ্রহণ করা হয়েছে, বর্তমানে বসতবাড়ি ছাড়া কিছু নাই, এটার উপরে তার চিকিৎসা, ছেলে মেয়ের লেখাপড়া নির্ভর। মানবিক কারণে অধিগ্রহণ না করার জন্য ঢাকার ডিসি-সহ সংশ্লিষ্ট সকলের নিকট আবেদন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধারা কান্নাজড়িত কণ্ঠে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন এবং বলেন, যেখানে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ করে দিচ্ছে, সেখানে কেন সহায় সম্বলহীন কিডনি ড্যামেজ হয়ে যাওয়া বীর মুক্তিযোদ্ধার বসত বাড়ি অধিগ্রহণ করার ষড়যন্ত্র করছে। তদন্ত করে রহস্য বের করার আহ্বান জানান। জালিয়াতি ও ভুয়া তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা পরিচয়ে যারা এতদিন সরকারি ভাতা সুবিধা নিয়েছেন বা নিচ্ছেন, তাদের কঠিন মাশুল গুনতে হবে এবার। সেই ভাতা সুদে আসলে ফেরত নেবে সরকার। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সূত্র জানায়, এ পর্যন্ত ৮,০০০ ব্যক্তি এই জালিয়াতি করেছেন বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আগামী সপ্তাহ থেকে সব জেলা প্রশাসককে ডিসি চিঠি দেওয়া হবে। এসব ব্যক্তির কাছ থেকে রাষ্ট্রীয় সম্মানী ভাতা ফেরত নিয়ে সরকারি কোষাগারে জমা রাখা হবে। এ বিষয়ে সরকারি পাওনা আদায় আইন ১৯১৩ অনুযায়ী ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। বুধবার এ বিষয়ে জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক যুগান্তরকে বলেন, ১২ জুন সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে সরকারি ভাতা সুদ আসলে ফেরত নেওয়ার পরামর্শ, সুপারিশ ও সিদ্ধান্ত এসেছে। আগামী রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর শুরু হবে। তিনি বলেন, প্রতারণার মাধ্যমে সংগ্রহ করা ৮,০০০ মুক্তিযোদ্ধা সনদ আমরা বাতিল করেছি। এখন আমরা প্রত্যেকের জন্য একটি করে ফাইল খুলব, কে কত টাকা নিয়েছেন সেটি খুঁজে বের করব। একই সঙ্গে কার সুপারিশে তারা জালিয়াত মুক্তিযোদ্ধা সনদ নিয়েছিলেন, সেটিও অনুসন্ধান করা হবে বলে জানান মন্ত্রী মোজাম্মেল হক। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুসারে
বর্তমানে দেশে 2,44,333 জন মুক্তিযোদ্ধাকে মাসিক 20,000 টাকা করে সম্মানী ভাতা দিচ্ছে সরকার। এছাড়া ঈদ উপলক্ষে 10,000 করে দুটি বোনাস, বিজয় দিবসে 5,000 টাকা এবং বাংলা নববর্ষের 2,000 টাকা ভাতা পাচ্ছেন তারা। খেতাবপ্রাপ্ত শহীদ ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা 11,998 জন, তারা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে সম্মানী ভাতা পাচ্ছেন। সব মিলিয়ে একজন মুক্তিযোদ্ধা বছরে সরকার থেকে ভাতা পান প্রায় 2,70,000 টাকা। এ বিষয়ে মন্ত্রীর স্পষ্ট বার্তা, যারা জালিয়াতি করে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন তাদের কাছ থেকে সরকারি টাকা যে ভাতা নিয়েছেন আদায় করে ছাড়ব। সরকার 2013-2014 অর্থবছর দেশের কোথাও কোনো মুক্তিযোদ্ধা তালিকার বাইরে থেকে গেছেন কিনা তা নিশ্চিত করতে নতুন করে মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির উদ্যোগ নেয়। তখন বাদ পড়া মুক্তিযোদ্ধাদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়। 2014 সালের 31 অক্টোবর আবেদন গ্রহণ করা হয়। ওই সময় করা আবেদনগুলো ও তালিকা নাম দিয়ে 2017 সালের 22 জানুয়ারি যাচাই-বাছাই কার্যক্রম গ্রহণ করা হয়। এক্ষেত্রে বিধান করা হয়, উপজেলা পর্যায়ে যাচাই-বাছাইয়ে মুক্তিযোদ্ধারা আবেদনকারীকে শনাক্ত করবেন। যদি সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধারা এই মর্মে সাক্ষ্য দেন যে আবেদনকারী একজন মুক্তিযোদ্ধা, তাহলে তার আবেদন তালিকাভুক্ত করে গেজেট প্রকাশে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিবেচনার জন্য পাঠানো হয়। জামুকার সুপারিশ সহ মন্ত্রণালয় গেলে গেজেট প্রকাশ করা হয়। গেজেটভুক্ত হওয়ার ক্ষেত্রে একজন বীর মুক্তিযোদ্ধাদের কমপক্ষে 3 জন ভারতীয় লাল মুক্তিবার্তা তালিকাভুক্ত সহযোদ্ধা সহ প্রশিক্ষণ গ্রহীতা সাক্ষী ও প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে হবে। কোনো ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রশিক্ষণ গ্রহণ করে থাকলে তিনি কোনো যুদ্ধে অংশগ্রহণ করেছেন তা 3 জন ভারতীয় লাল মুক্তিবার্তা তালিকাভুক্ত বীর সহমুক্তিযোদ্ধার মাধ্যমে প্রমাণ করতে হবে। ভারতীয় লাল মুক্তিবার্তা তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে এ যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করতে হবে। জানা গেছে, জামুকা দেশের 8 বিভাগের জন্য 8 জন খ্যাতিমান মুক্তিযোদ্ধাকে প্রধান করে 8টি কমিটি গঠন করে 2019 সাল থেকে তালিকাভুক্তির জন্য করা মুক্তিযোদ্ধাদের আপিল শুনানি করছেন। শুনানিতে তারা জানতে বা দেখতে চান কোথায় যুদ্ধ করেছেন, কতদিন ট্রেনিং করেছেন, কি কি অস্ত্রের ট্রেনিং নিয়েছেন, যুদ্ধে কি কি অস্ত্র ব্যবহার করেছেন, কোথায় ট্রেনিং নিয়েছেন, সামরিক না বেসামরিক ক্যাম্পে ট্রেনিং নিয়েছেন, কমান্ডারের নাম কি, কোথায় যুদ্ধে অংশ নিয়েছেন, যুদ্ধ কতদিন স্থায়ী হয়েছিল, সহযোদ্ধা হিসাবে কেউ আহত কিংবা নিহত হয়েছেন কিনা, জীবিতদের মধ্যে কেউ বেঁচে আছেন কিনা, জীবিত সহযোদ্ধাদের তারা চেনেন কিনা। এছাড়া জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা থাকে, সনদপত্র এবং মুক্তিযোদ্ধা হিসাবে যেসব কাগজপত্র রয়েছে তা যাচাই করা হয়। এছাড়া উপজেলা পর্যায়ের যাচাই-বাছাইয়ে যদি 5 জন বীর মুক্তিযোদ্ধা সাক্ষ্য দেন আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, আবার 4 জন যদি সাক্ষ্য দেন আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা না, তাহলে সে আবেদনটি তালিকাভুক্ত করা হয়। এই তালিকার আবেদনকারী জামুকায় আপিল করেন। আর কারও আবেদনের বিষয়ে উপজেলা পর্যায়ের মুক্তিযোদ্ধারা যদি সাক্ষ্য দেন তিনি অমুক্তিযোদ্ধা, তাহলে তার আবেদন তালিকাভুক্ত করা হয় এবং তিনি জামুকায় আপিল করেন। বাছাই কমিটিতে টাকা লেনদেনেরও অভিযোগ রয়েছে। নারায়ণগঞ্জের বন্দরের কুখ্যাত রাজাকার রফিক পুত্র উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাকসুদ হোসেনকে প্রত্যাখ্যান করেছেন উপজেলার বীর মুক্তিযোদ্ধারা। 24 জুন বেলা 11টায় বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই কথা জানান। সংবাদ সম্মেলনে বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী নাসিরের সভাপতিত্বে অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সংবাদ সম্মেলনে অংশ নেন। এ সময় বীর মুক্তিযোদ্ধারা বলেন, 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধুর নির্দেশে জয়বাংলা স্লোগান দিয়ে শপথ নিয়েছিলাম বাংলাদেশকে স্বাধীন করব। আমরা মরণপণ যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে আমাদের মা বোনদের ইজ্জত হারাতে হয়েছে। শহীদ হয়েছে 30 লাখ মানুষ, যাদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশ। যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী সেই কুখ্যাত রাজাকার ও তাদের দোসরদের আমরা ঘৃণা করি। আমরা তাদের কোনো প্রকার ছাড় দিতে পারি না সেই বীর মুক্তিযোদ্ধাদের রক্তের সাথে বেইমানি করতে। এজন্য আমরা বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে ঘোষণা করছি, স্বাধীনতা বিরোধী চক্র ও রাজকারের সন্তানকে ছাড় দেব না, আমরা শক্ত হাতে তা প্রতিহত করব। তারা আরও বলেন, গত 8 মে বন্দর উপজেলা নির্বাচনে 1971 সালে দেশদ্রোহী সেই কুখ্যাত রাজাকার রফিকপুত্র মাকসুদ হোসেন টাকার জোরে বন্দর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আমরা বীর মুক্তিযোদ্ধারা তা কোনো প্রকারেই মেনে নিতে পারব না।
সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের পিতা কুখ্যাত রাজাকার রফিক স্বাধীনতাযুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানি হানাদার বাহিনীদের নিয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজকে হত্যা করে। শুধু তাই নয়, ধামগড় ও মুছাপুরে বিভিন্ন সাধারণ মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ সহ লুটপাট করে, যা সেই সময়ে সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। মাকসুদ হোসেনকে প্রত্যাখ্যান জানিয়ে তারা বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন সহ নিরীহ লোকদের অকাতরে হত্যা করে। সেই বর্বর ও কুখ্যাত খুনি রাজাকার রফিকের পুত্র মাকসুদকে বন্দর উপজেলা চেয়ারম্যান হিসাবে প্রত্যাখ্যান করছি। গত ১২ জুন সে উপজেলার দায়িত্ব নেয়ার সময় বন্দর উপজেলার বীর মুক্তিযোদ্ধারা তাকে বয়কট করেছে। বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভায় বীর মুক্তিযোদ্ধাদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, আমরা রাজাকার পুত্রের সকল অনুষ্ঠান বয়কট করলাম। মৌলভীবাজার পৌর শহরের চাঁদনীঘাট ব্রিজ সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও শিশু কানন হাই স্কুলের পাশে চলছে হরিজন সম্প্রদায়ের এক ব্যক্তির জমজমাট মাদক ব্যবসা, যার মারাত্মক প্রভাব পড়ছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও শিশু কানন হাই স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের উপর। স্কুলের কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা ও আশপাশে বসবাসকারী পথচারীরা মাতালদের আনাগোনা আর মাদকের গন্ধে নাকে ধরে এলাকা দিয়ে যাতায়াত করছেন। আর রাতারাতি মাদক ব্যবসা করে কোটিপতি হয়েছেন হরিজন সম্প্রদায়ের জসিম ওরফে প্রদীপ ভাস্কর। জসিম ওরফে প্রদীপের ঘরে প্রায়ই বসে চেয়ার টেবিল দিয়ে মাদকের আসর। সূত্র বলছে, পিতা রামরূপ ভাস্কর ও মাতা লিলিয়া ভাস্করের ছেলে কুমিল্লায় জন্ম নেয়া জসিম ভাস্কর ২০০৯ সালে মামা মুন্নার মৌলভীবাজার বাসায় আসে। ২০১০ সালের শেষের দিকে জসিম নাম পরিবর্তন করে নাম রাখা হয় প্রদীপ। মৌলভীবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা দেখিয়ে নির্বাচন অফিসে গিয়ে ভোট তুলে হয়ে যায় পৌরসভার ভোটার। সেই ভোটার আইডি কার্ড দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি চাকরির আবেদন করলে তার চাকরি হয় পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী হিসেবে। মৌলভীবাজার থেকে যোগদান করেন কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে। চাকরির ১ বছর নিয়মিত মৌলভীবাজার থেকে যাতায়াত করলেও পরের বছর থেকে মাসে ১৫ দিনে একদিন কর্মক্ষেত্রে যান এবং ১৫ দিনের স্বাক্ষর একদিনে করেন। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন বলেন, প্রদীপের সাথে এ বিষয়ে কথা বললে সে আমাদের হুমকি ধামকি দেয় এবং বলে আমাদের মত দিয়ে পুলিশের কাছে তুলে দিবে। তার সাথে পুলিশের শক্তি আছে। প্রদীপের জন্মস্থান কুমিল্লার সুইপার কলোনির হরিজন সম্প্রদায়ের কয়েকজন বলেন, প্রদীপকে আমরা চিনি না। আপনি যে ছবি দেখিয়েছেন সে হল্লে জসিম। তার বাবার জসিমের বড় বোন পাইলিয়া ভাস্কর মৌলভীবাজার পুরাতন হাসপাতালের ভিতরে কোয়ার্টারে থাকেন অবৈধভাবে। কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং বোন পাইলিয়ার বাসায় নেশার বিভিন্ন জিনিস রাখে, যা প্রশাসনের নজরে আছে। কিন্তু জসিমের টাকা শক্তির কাছে অনেকে কাবু। প্রায় ৩ বছর আগে জসিমের পিসির ঘরের ভাই কানাইয়া ভাস্কর জসিমের মাদক নিয়ে তার ঘরে ধরা খায়। সেই সময় তাকে জেল হাজতে নিয়ে গেলে কয়েকদিন পরে কানাইয়া জেল হাজতে মারা যায়। এ বিষয়ে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন আহমদ বলেন, মৌলভীবাজার পৌরসভার ভিতরে প্রকাশ্যে মদ গাঁজা সহ নেশার জিনিস বিক্রি করে, এটা নিয়ে কেউ কথা বলে না। জসিম একটা আবর্জনা, তাকে পুলিশে কেন এখান থেকে সরায় না বুঝতে পারছি না। এটা তো তার বাড়ি না, আর যার বাসায় থাকে সেই বাসাও তাদের না। এই জায়গা হল সড়ক ও জনপথ এবং পানি উন্নয়ন বোর্ডের। এটা নিয়ে আমরা মামলা করেছি, আদালত আমাদের পক্ষ রায় দিয়েছে। তাই আমরা মুক্তিযোদ্ধার পক্ষ থেকে বলছি এবং প্রশাসনকে অনুরোধ করছি, আপনার এইখান থেকে জসিম নামের আবর্জনাকে পরিষ্কার করেন। এলাকার সামাজিক সচেতন সংগঠনের সাধারণ সম্পাদক রাজা মিয়া বলেন, আমাদের এলাকার পরিবেশ নষ্ট করছে, এলাকার যুব সমাজ নষ্ট করছে। তাই জসিমকে এইখান থেকে সরাতে হবে। এই জন্য আমরা এলাকার সবার কাছ থেকে গণস্বাক্ষর নিচ্ছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য। ৭ নং চাঁদনীঘাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার সাদেক আলী বলেন, স্কুলের পাশে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে, প্রশাসনকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। মুক্তিযোদ্ধা কোটা বৈষম্য নয়, সাম্য ও ন্যায়ের বাস্তবায়ন। সরকারি প্রশাসনের নীতি বাস্তবায়নের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের পক্ষের লোক যেন না থাকে, সেই নীলনকশার কৌশলী পদক্ষেপ মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে অপপ্রচার উল্লেখ করে মুক্তিযোদ্ধাদের সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল বলেছে, মুক্তিযোদ্ধা কোটা বৈষম্য নয় বরং সাম্য ও ন্যায়ের বাস্তবায়ন। বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আয়োজনে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল, অপচার ও বাস্তবতা শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধাদের সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি ও কোটার পক্ষে রিটকারী ওহিদুল ইসলাম তুষার। তিনি বলেন, মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের আদালতের রায়ের বিরুদ্ধে ভুল তথ্য
গুজব প্রচার করছে স্বাধীনতাবিরোধী চক্র, যা আদালত অবমাননা ও ফৌজদারি অপরাধ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, কোটা প্রথা কোনো বৈষম্য নয়, বরং বৈষম্য দূরীভূত করে ন্যায্যতা ও সাম্য সৃষ্টি করে, যা সাংবিধানিকভাবে স্বীকৃত। ১৯৭৫ থেকে ১৯৯৬ পর্যন্ত যে শাসনকাল, সে সময় মুক্তিযোদ্ধার সন্তান নিগৃহীত ও বঞ্চিত হয়েছে রাষ্ট্রীয় সব ক্ষেত্র থেকে, যা তাদের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবেও মেধা থাকা সত্ত্বেও পিছিয়ে রেখেছে। ৯৬ থেকে ২০০১ সালে সরকারের আন্তরিকতা সত্ত্বেও প্রশাসনে স্বাধীনতা বিরোধীদের আধিক্য মুক্তিযোদ্ধাদের কোটা সুবিধা প্রাপ্তিতে বাধা হয়ে দাঁড়ায়। আর সে কারণেই মুক্তিযোদ্ধাদের দ্বিতীয় প্রজন্ম সেই কোটা সুবিধার বিস্তৃতি যৌক্তিক। এইসব অপচারের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ধারাবাহিক কর্মসূচি পালন করবে বলেও সংবাদ সম্মেলন জানানো হয়। সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম বোয়াফ সভাপতি কবির চৌধুরী তন্ময়, সংবাদকর্মী ও অ্যাক্টিভিস্ট হাসান আহমেদ সহ আরও অনেকে।